চলছে সংগ্রাম, কুরুক্ষেত্র যে নামেই ডাকুন না কেন, এবারের এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের কাউন্টিংও গুরুত্বপূর্ণ। বেশ কিছু নজিরবিহীন ঘটনা ঘটে গেছে এই ভোটের আগে, এখনো ঘটে চলেছে। কাউন্টিংয়ের কথা যদি বলা হয়, অত্যন্ত সতর্কভাবে কাউন্টিং চলছে, স্লো কাউন্টিং হচ্ছে, কোনো রকম ভুলচুকের কোনো অবকাশ নেই। ওভারঅল কাউন্টিং এখনো পর্যন্ত যা দেখছি তাতে ট্রেন্ডিং, আর্লি ট্রেন্ডিং 4 থেকে 6 রাউন্ড গণনা হয়তো হয়েছে সব বেশি জায়গা মানে মিলিয়ে মিশিয়ে, তাতে এই হলো আর্লি ট্রেন্ডিং। 103, 182, 2 লেফট, 2 ওপাশে আদার্সে, এই দুটো হলো হুমায়ুন কবির দুটো জায়গা থেকে দাঁড়িয়েছিলেন, দু জায়গা থেকেই তিনি লিড করছেন। কেমনভাবে কাউন্টিং হচ্ছে, এই কাউন্টিংয়ের এই আর্লি ট্রেন্ডিং কিসের ইঙ্গিত দিচ্ছে বোঝার চেষ্টা করছিলাম। রাজনৈতিক দলের স্পোক্স পার্সনরা রয়েছেন, আমি কথা বলবো তাদের সঙ্গে। প্রদীপ্ত আমার সঙ্গে ছিলেন কিছুক্ষণ আগে, প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। তবে না, আমি একবার পূর্ব মেদিনীপুর, প্রদীপ্তর সঙ্গে কথা বলার আগে একবার পূর্ব মেদিনীপুরের ছবিটা দেখাতে চাইবো আপনাদের। পূর্ব মেদিনীপুর এখনো পর্যন্ত 16টারই ট্রেন্ড পাওয়া যাচ্ছে, 16টিতেই বিজেপি এগিয়ে, তৃণমূল একটিতেও এগিয়ে নেই। এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী অনেকটা লিড নিয়ে নিয়েছেন, সেখানে রীতিমতো সেলিব্রেশন চলছে কাউন্টিং সেন্টারের বাইরে। পূর্ব মেদিনীপুরের এই যে 16টি আসনে কত রাউন্ড গণনা এখনো পর্যন্ত হয়েছে, এখনো পর্যন্ত ট্রেন্ড, আর্লি ট্রেন্ড কি বলছে জানবো। সুজিত সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, দেখো, 2 বছর আগের 24 সালের লোকসভা ভোটের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অর্থাৎ সেই লোকসভা ভোটে কি রেজাল্ট হয়েছিল জানিয়ে দিয়ে অতনু, সেটা হলো 16টি যে বিধানসভা আসন রয়েছে 15টিতেই এগিয়েছিল বিজেপি। এবং আজকে যেটা গণনার শুরু থেকে দেখা যাচ্ছে, কোথাও হয়তো 3 রাউন্ড, কোথাও 5 রাউন্ড, কোথাও 8 রাউন্ড হয়েছে। গণনা যত এগোচ্ছে বেশিরভাগ আসন, অর্থাৎ বলা যায় সিংহভাগ আসন, সে রামনগর থেকে, এগরা থেকে, হলদিয়া, নন্দীগ্রাম, মহিষাদল, নন্দকুমার, তমলুক, বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে এগিয়ে চলেছে বা লিড রয়েছে বিজেপি প্রার্থীর, এবং সেই লিড বাড়তে বাড়তে বাড়তেই আছে। এবং এই যে অবস্থা, যেটা নিউজ 18 বাংলার আগাম যে পূর্বাভাস, যে রেজাল্ট কি হতে পারে, যেখানে পর্যালোচনায় কিন্তু বলাই হয়েছিল, বলেছিলেন যে আমাদের তরফ থেকে যেটা বলা হয়েছিল 12-13টি আসনে ভালো রেজাল্ট করবে বিজেপি, এমনকি 16টি আসনও যদি ভালো রেজাল্টের ফলে পেয়ে যায় অবাক হওয়ার নয়। সেটা বলার জায়গা এখন আসেনি, তবে এটা বলার জায়গা এসছে হলদিয়ার মতো শিল্পাঞ্চল, তাপসী মণ্ডল যিনি বিজেপির টিকিটে জিতে তিনি একেবারে চলে গেছিলেন তৃণমূলে, প্রার্থী হয়েছিলেন, তিনি ক্রমশ পিছোচ্ছেন, তার লিড ক্রমশ পিছোচ্ছে, এবং তার যে বলা যায় পিছিয়ে পড়া, সেটা ক্রমশ দেখা যাচ্ছে দীর্ঘ হচ্ছে। নন্দীগ্রাম নজরগাড়া কেন্দ্র, রাজ্যের ভবানীপুর এবং নন্দীগ্রামের যিনি ভোট প্রার্থী শুভেন্দু অধিকারী, তার নন্দীগ্রামের আসনে কি হলো, সেখানে তার এগিয়ে থাকা অব্যাহত আছে। তবে মোহাম্মদপুর জিপি গ্রাম পঞ্চায়েতে বিজেপি, সেখানে কিন্তু বলা যায় বিজেপি প্রার্থীর থেকে তৃণমূল ভালো ফল করেছে। তার ফলে যেটা বোয়াল 1, 2, ভেকুটিয়া, এই এলাকাগুলো যখন শুভেন্দু লিড নিচ্ছিল, তার পাশে কিন্তু মাইনাসে গেছে মোহাম্মদপুর, এটা জানাই ছিল। সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চল, সেখানে তৃণমূলকে লিড দিয়েছে। দিলে কি হবে, কাটাছোড়া করে শুভেন্দু এখনও স্বস্তির জায়গায়, এবং হরিপুর তার সব থেকে বড় লিড দেওয়ার জায়গা, সেখানে গণনা চলছে। নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত এখন মার্জিন কত, কততে লিড করছেন শুভেন্দু অধিকারী? কি বল মনে হচ্ছে, দেখো, শুভেন্দু অধিকারী লিড চলে গিয়েছিল 8-9 হাজারের ওপর, কিন্তু যেটা 4 হাজারের মতো লিড পেয়েছে প্রায় 4200 তৃণমূল মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে, সেটা কিন্তু কমলো। কিন্তু আবার এখন যখন আমি তোমার সঙ্গে কথা বলছি, সূত্রের খবর, কাউন্টিং যখন চলছে হরিপুর এবং নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু যে বলা যায় এগিয়ে চলছে লিড, অনেকটাই মেকআপ হয়ে গেছে। ওই যে 4000 কমে গেছিল, সেটা হয়তো অনেকটাই এখন মেকআপ হয়ে গেছে। এবং যত সময় গড়াবে নন্দীগ্রাম, সকালে যা দেখা যাচ্ছে সেই ট্রেন্ড অনুযায়ী যত সময় গড়াবে নন্দীগ্রামের লিড আরও বাড়বে শুভেন্দু অধিকারীর। সুজিত ভৌমিক আমার সঙ্গে সরাসরি ছিলেন। প্রদীপ্ত, পূর্ব মেদিনীপুর একটি জেলা, এই রাজ্যে
তৃণমূল 15 বছর সরকারে রয়েছে, তারপরে যখন বিধানসভা ভোট হচ্ছে দেখা যাচ্ছে একটা জেলার একটা আসন এমন নেই যেখানে তৃণমূল লিড করছে। দুপুর 12টা হয়ে গেল। দুপুর 12টা পরে এই প্রথমবার দেখতে পাচ্ছি যে 12টার পরে কোথাও 3 রাউন্ড কোথাও 5 রাউন্ড হয়েছে, মানে যেখানে 17, 18, 25, 27 রাউন্ড অবধি টোটাল গণনা আছে। মানে রাত্রি 10টার আগেও এরকমভাবে যদি চলে, রাত্রি 10টার আগেও বুঝতে পারবো না কোথায় কে জিতছে। আর ট্রেন্ডিংয়ে যেখানে ওই 180 বা এরকম বিজেপিকে দেখাচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 70-এর বেশি সিট আছে যেখানে মার্জিন 200-500-র মধ্যে ডিফারেন্স রয়েছে। ফলে পরবর্তী কাউন্টিংগুলো না হওয়া অবধি, অন্তত 12-13 রাউন্ড কাউন্টিং না হওয়া অবধি এই ট্রেন্ডটাকে আমি এই মুহূর্তে বিশ্বাস করতে পারছি না। আদারওয়াইজ আমি দাবি করে বলছি যে এখনো পর্যন্ত ইভিএম খোলেনি 110টা অ্যাসেম্বলি ইলেকশনে, অ্যাসেম্বলি সিটসে। এটা দেখাচ্ছে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ফলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে সাইড আছে সেটাও মারাত্মকভাবে স্লো। গত 3-4 দিন যাবৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই কথা বলে আসছিলেন যে অস্বাভাবিকভাবে স্লো একটা জায়গা থাকবে, এবং এই জায়গার পরিপ্রেক্ষিতে আমরা দাবি করছি যে পরবর্তীকালে অর্থাৎ 17-18 রাউন্ড যাওয়ার আগে অবধি, অর্থাৎ 12-13 রাউন্ডের না যাওয়া অবধি এই ট্রেনটাকে আমরা বিশ্বাস করতে পারছি না। আরেকটা যে জায়গায় যেখানে আমরা জিতে আছি বেশিরভাগ ক্ষেত্রে, তুমি দেখবে যে আমরা জিতেছি প্রায় 10-12 হাজারের মধ্যে এগিয়ে রয়েছি। কোথাও মমতা ব্যানার্জি 16 হাজারের ভোটে এগিয়ে রয়েছেন। আবার ঠিক উল্টো দিকে তুমি যদি দেখো, উত্তর 24 পরগনা তুমি দেখাচ্ছিলে, উত্তর 24 পরগনায় বিজেপি নাকি 18টায় এগিয়ে আছে। এখানে কোনোভাবে বিজেপি 4-5টার বেশি সিট পেতে পারে না বলে বিশ্বাস করছি। ফলে আমি ওয়েট করব আগামী আরও কিছু রাউন্ডের জন্য, কিন্তু এত স্লো যে স্লো কাউন্টিংটা কিন্তু কিছু সন্দেহের স্বাভাবিক জন্ম দিচ্ছে যে কোথাও গিয়ে একটা নার্ভের জায়গা। আমাদের যে অভিযোগ ইলেকশন কমিশন কিছু কাজ করছে বিজেপির হয়ে, সেই অভিযোগটা কতদূর হয় সেটা আর একটু ওয়েট করা দরকার। আমি একবার পুরুলিয়ার ছবি দেখতে চাইবো। পুরুলিয়ার কি অবস্থা? 9টির মধ্যে থেকে 9টিরই ট্রেন্ড পাওয়া যাচ্ছে। তার মধ্যে 8টিতে বিজেপি এগিয়ে আছে, 1টিতে তৃণমূল এগিয়ে আছে। ইন্দ্র রয়েছেন কাউন্টিং সেন্টারের বাইরে থেকে সরাসরি। ইন্দ্র, কত রাউন্ড গণনা হলো এখনো পর্যন্ত? দেখো, 9টি বিধানসভা কেন্দ্রের কোথাও 5 রাউন্ড, কোথাও 3 রাউন্ড, কোথাও 6 রাউন্ড গণনা হয়েছে। এবং এই মুহূর্তে লাস্ট যে আমরা খবর পেয়েছি, রেজাল্ট পেয়েছি, তাতে 9টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। এবং যত খবর আসছে ততই তাদের পার্সেন্টেজ বাড়ছে ভোটের, এবং যেদিকে এগোচ্ছে তাতে 9টি বিধানসভা কেন্দ্রেই বিজেপির জয় জয়কার। ইতিমধ্যেই বিজেপির সমর্থকরা যারা বাইরে রয়েছে গণনা কেন্দ্রের, পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা রয়েছে, তারা ইতিমধ্যেই গেরুয়া আবির খেলছে, উল্লাস করছে, আনন্দ করছে। এবং যত রাউন্ডের খবর আসছে ততই দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে যাচ্ছে। যদিও এই মুহূর্তে বিজেপির 9টি রাউন্ডেই বিজেপি এগিয়ে আছে, 9টি কেন্দ্রে বিধানসভা কেন্দ্রেই বিজেপি এগিয়ে আছে। যদি পুরুলিয়ার যে 9টি বিধানসভা কেন্দ্র ছিল তার 6টি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল 2021-এ, এবং 3টি ছিল তৃণমূলের দখলে। এবারে একেবারে বিজেপি এখানে আরো অনেক ভালো ফল করতে চলেছে আর্লি ট্রেন্ড অনুযায়ী অন্তত। ধন্যবাদ ইন্দ্র। শ্রমিক দাশগুপ্ত, এইবারের ভোটে এখনো পর্যন্ত ধরে নিচ্ছি আর্লি ট্রেন্ড, ধরে নিচ্ছি স্লো কাউন্টিং হচ্ছে, কিন্তু তারপরেও এটা মানতেই হবে যে 2021-এর ফল আপনাদের হতাশ করেছিল। ভোট পার্সেন্টেজ হয়তো বেড়েছিল, সিট আপনারা আরও বেশি পাবেন ভেবেছিলেন। সেই জায়গা থেকে এবার বোধহয় আরও সুবিধাজনক জায়গায় মনে হচ্ছে। কতগুলো জিনিস বলি। প্রথম হচ্ছে, যদি 2021-এ এবারের মতো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো তাহলে কী ফলাফল হতো বলা যায়। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই জয়টা এসছে, সাধারণ মানুষ সেই বিশ্বাসটা রেখেছেন, এবং আমাদের নেতার ওপর সেই ভরসাটা আছে। যেদিনকে উনি বিহার থেকে বলেছিলেন যে বিহারের থেকে গঙ্গা জলটা পশ্চিমবঙ্গে যাবে, সেদিনই আমরা জানতাম আমাদের নেতৃত্বরা আমাদেরকে সেইভাবে নেতৃত্ব দেবে যাতে আমরা মানুষের সমর্থনটা পুরো আদায় করতে পারি। প্রদীপ্তর অনেক এখনও থাকবে, এটা ওর বাধ্যবাধকতা। ও একটা দলের প্রতিনিধি, ওকে তো শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হবে। ওর অবিশ্বাস হতেই পারে এই সংখ্যা, এবং ও এটাও বিশ্বাস করতে পারে যখন কোনো অপ্রকৃতিস্থ মন্তব্য আসে যে আমি 300 আসনও পেতে পারি। এরকমও তো অপ্রকৃতিস্থ মন্তব্য এসছে। তা আমার দলে ওরকম উল্টোপাল্টা মন্তব্য হয়নি। আমাদের সভাপতি বরাবর বলেছেন আমরা কমফোর্টেবল মেজরিটি নিয়ে আসবো, সেই দিকেই যাচ্ছি। আমি প্রণাম জানাই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে। এই জয় হচ্ছে জনসাধারণের জয়। তৃতীয়, আমি যেটা বলবো, দীর্ঘ 7 বছর ধরে আমি আমার দলের মুখপাত্রভাবে এসেছি। আমি দেখেছি বিভিন্ন বিরোধী দল এবং বিভিন্ন চ্যানেল, ইনক্লুডিং ইউ, ডোন্ট মাইন্ড,
তারা আমাদের কর্মীদের এবং ভোটারদের মনোবল ভাঙার জন্য প্রতিনিয়ত বলে গেছে যে বিজেপির সংগঠন নেই। আর আমি অন্তত বলেছি এবং আমাদের দলের অন্যান্য নেতারাও বলেছে আমাদের সংগঠন হচ্ছে। আপনি বললেন ঠিকই, এক মিনিট, আমি শেষ করিনি ভাই, আমি শেষ করিনি ভাই। সরাসরি বলছেন, আপনি সরাসরি বলছেন, এটা হতে পারে না। বিতর্কে হয়েছে এবং আমি কি উত্তর দিয়েছি, আমি পরিষ্কার বলছি। আমি বলেছি যে আমাদের সংগঠন মানে তোলাবাজ নয়, আমাদের সংগঠন সাধারণ মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন একবার শুনবো চট করে। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। বিশ্বজিৎ দা, স্লো কাউন্টিং হচ্ছে, এই স্লো কাউন্টিং এ কিসে ইঙ্গিত? সাবোটাজ হতে পারে আশঙ্কা করছেন উনি, হতে পারে? দেখুন, উনি আজকে প্রথম বলছেন না, এর আগেও বলেছেন এবং সেই জন্য যারা কাউন্টিং এজেন্ট তাদের নিয়ে মিটিং করেছেন যে কেউ বেরোবেন না। কোথাও একটা নিজস্ব যে ইনফরমেশন আসে সেখানে হয়তো তার কাছে ছিল যে স্লো কাউন্টিং হতে পারে। কারণ আপনি জানেন যে নির্বাচন কমিশন একটা অর্ডার দিয়েছে যে কোনো কাউন্টিং এজেন্টের যদি ভুল হয় তাহলে তার চাকরি যেতে পারে। সেই জন্যে আরও অনেক বেশি তারা সতর্ক। এবং যখন থেকে আগে তো আপনি জানেন যে ব্যালটে যখন ভোট হতো সারা রাত চলে যেত, পরের দিন চলে যেত। এবং এখন কি হয়, অনেক তাড়াতাড়ি আমরা রেজাল্ট পেয়ে অভ্যস্ত হই। এইবারে নির্বাচন কমিশন যেমন কঠোর, কাউন্টিং প্রসেসও সেরকম কঠোর। যে কথাটা বলার দরকার আছে, দেখুন এই যে গ্যাপটা তৈরি হয়েছে, অর্থাৎ বারবার বলছে যে এটা হঠাৎ করে গুটি উড়ে যাবে কিনা, তৃণমূল কংগ্রেস লিডে আসবে কিনা। এখনো অবধি যে ট্রেন্ড, সেই ট্রেন্ড যে হঠাৎ করে বদলে যাবে এমন নয়। কিন্তু এটা তো ঠিক যে এর যে মার্জিনটা রয়েছে সেটা কমতে পারে, তার সম্ভাবনা আছে। কারণ আমি বারবার বলছিলাম 70 থেকে 72টা আসন রয়েছে যেখানে ক্লোজ ফাইট হচ্ছে। 500 থেকে 1000-এর মধ্যে এক রাউন্ড গোনা হচ্ছে, কেউ এগিয়ে যাচ্ছে 500, কেউ আবার 1000 পিছিয়ে যাচ্ছে। এই আসনগুলো কিন্তু 3 রাউন্ড 4 রাউন্ড 5 রাউন্ড পরে বলা যায় না, হয়তো উল্টো হতে পারে। দেখা গেল যে 12 রাউন্ড 14 রাউন্ড পরে বিজেপি আরও এগিয়ে গেল। কিন্তু এখন যেভাবে ক্লোজ ফাইট হচ্ছে সেটা বলা সম্ভব নয়। তবে এটা তো ঠিক, আপনিও দেখেছেন কাউন্টিং অনেক স্লো হচ্ছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনো। দাদা কি বলবেন? কি বলবো, সরকার বিজেপি করে ফেলেছে, যাক মিষ্টি খাবেন বিকেল। 175-80 सीट बीजेपी को मिलेगा। वो तो पार्टी तय करेगा। टीएमसी हार गया। मैं जिसके लिए 2020 से काम कर रहा हूँ पूरा होने वाला है। ममता बनर्जी 77 নম্বর ওয়ার্ডে 8400 লিড আছে উনার। আমি আর একটা রাউন্ড উনার লিড হবে, 10-11 পর্যন্ত যাবেন। তারপরে আমি ওনাকে মেকআপ করে দেবো। 70 নম্বর ওয়ার্ড থেকে 82 পর্যন্ত আমি ওনাকে মেকআপ করে দেবো এবং উনি হারবেন। আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসী। 2021-এ বলা হয়েছিল যে বামেদের ভোট রামে গিয়েছে, তাই রামের ভোট শতাংশ বেড়েছে, বামের ভোট শতাংশ কমেছে। আরও একটা ভোটের কাউন্টিং চলছে, দেখা যাচ্ছে দুটো জায়গায় দুটো আসনে সিপিআইএম লিড করছে। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে চন্দনদার কাছে আমার প্রশ্ন, বামেদের ভোট বামে ফিরেছে বলে মনে হচ্ছে আপনার?
দেখুন, গল্পের গরু গাছে তোলার অভ্যেস তো মিডিয়ার অনেক দিনের ছিল, আপনারাও তার বাইরে নন। ফলে বামের ভোট রামে গেছে বলে সারা বছর তো চালিয়ে গেলেন, আর এখনো পর্যন্ত যা রেজাল্ট বেরোচ্ছে তাতে টিএমসির 49% ভোট শেয়ার ছিল, এখন সেটা 42, 7% কোথায় চাঁদে গেল? ফলে টিএমসিরও বহু ভোটটা হয়েছে মূলত তৃণমূল কংগ্রেসের যে অপশাসন তার বিরুদ্ধে মানুষ একটা সরকার তৈরি করতে চেয়েছে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম বিজেপি এবং তৃণমূল উভয়কে বাদ দিয়ে আমাদেরকে ভোট দিন। বিভিন্ন জায়গায় মানুষ যাকে শক্তিশালী মনে করেছেন তাদের এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে সেটাই আসছে। ফলে এই সব যে গল্পগুলো আপনারা ফেদে এত বছর চালালেন, বিজেপিকে রক্ষা করলেন এবং ক্ষমতায় আসতে দিল তৃণমূল কংগ্রেস, এটাই একটা ভরাডুবির অন্যতম কারণ। আপনাকে দেখাচ্ছি 49 থেকে 42% হয়েছে বিজেপি তৃণমূলের ভোট। তাহলে তৃণমূলের কিছু মানুষ তো বিজেপিকে ভোট দিচ্ছেন, কারণ তারাও চাইছেন না তৃণমূল সমর্থক থেকেও যে তৃণমূল থাকুক, তৃণমূল চলে যাক, এটাই চাইছেন। এবার দ্বিতীয় কথাটা হচ্ছে যে ভোটটাকে দেখুন একেবারে পোলারাইজ করার জন্য একটা সম্প্রদায়কে আমি আটকে রেখেছি, না হলে 2 মিনিটের মধ্যে এই যে ভাষ্য তৈরি কে করেছিলেন, কেন করেছিলেন? পশ্চিমবাংলায় ইতিমধ্যে কোনোদিন রাজনৈতিক নির্বাচনের আগে চাকরি, রুজি, কারখানা এগুলো ছিল ইস্যু। এটাকে নিয়ে গিয়ে মন্দির, মসজিদ 2 মিনিটের জন্য ওদের আটকে রেখেছি, তাই এসব বলার দরকার কি ছিল? ফলে মানুষ সবটা বিবেচনা করে ঠিক করেছেন যে এই সরকারকে সরাতে হবে। সরকারকে সরাতে গিয়ে কোনো জায়গাতে মানুষ যাদেরকে সামনে পেয়েছেন বলে মনে হয়েছে তারা শক্তিশালী কতটা কি না, অর্গানাইজেশন ইত্যাদি অনেক প্রশ্ন আছে, তাদের রাজনীতি নিয়েও আমাদের অনেক প্রশ্ন আছে, কিন্তু তারা তাদের ভোট দিয়েছে। ফলে এক্ষেত্রে এই পুরনো গল্পটা প্লিজ দয়া করে বন্ধ করুন। রাম বাম ইত্যাদি না বলে আমি আপনাকে অঙ্ক করেই দেখালাম 49 থেকে 42 কি করে টিএমসি। এই ইলেকশনের আগে বিমান বসু নিজেই বলেছেন বামেদের ভোট বামেতেই থাকবে। থাকবে কথাটা বলার অর্থ হচ্ছে ছিল না, থাকবে। এটা কিন্তু মিডিয়া তৈরি করেনি, এটা আপনাদের নেতা বলেছেন। 1, 2 নম্বর, ভোট শতাংশ যদি দেখি তাহলে ভোট শতাংশ আস্তে আস্তে যে বামেরা একসময় সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তলানিতে গিয়ে ঠেকেছে, আরও কমেছে। যখন 77টি আসন পেয়েছে বিজেপি তখন আমি মানছি আপনার কথা, ঠিকই তো। আজ বিজেপি গেইন করলে সেখানে তৃণমূলের কিছু ভোটও সেখানে চলে যাচ্ছে, এটা খুব সত্যি। কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বামেদের ভোটও চলে গিয়েছিল। যদি আজ বামে 2টো আসনে যেতে বা 2টো আসনে এগিয়ে রয়েছে, সেই 2টো আসন বামেদের ভোট বামেদের জায়গায় ফিরেছে। এটা তো মিডিয়া তৈরি করে দেয়। একেবারেই না, আপনি যে বিশ্লেষণ করছেন এগুলো আবার আপনারা সেই শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর চেষ্টা করছেন, এইভাবে বাঁচানো যায় না। আমি আপনাকে বলছি, যেখানে সংখ্যালঘু মানুষ আছেন সেখানে সংখ্যালঘু মানুষরাও প্রতারিত হয়েছেন, তারা তো বুঝেছেন। এরকম যদি বিধানসভা পশ্চিমবাংলায় 6টা বা 10টা হয় যেখানে তারা বুঝেছেন আমরাও প্রতারিত হয়েছি, বিজেপি সংখ্যালঘুকে রাখতে চায় না একরকম, কিন্তু তৃণমূল কংগ্রেসও সংখ্যালঘুকে প্রতারিত করেছে, সেটা বুঝেই তারা ভোট দিয়েছে। এর সঙ্গে বামেদের ভোট রামে বাড়াবে এসব গুলিয়ে দিয়ে কোনো লাভ নেই। না, চন্দনদা যেটা বলছে বিজেপি মুসলমানদের রাখতে চায় না, এটা একদমই ভুল ধারণা। আমরা বলেছি আমরা ওদের ভোট পাই না। এবং ব্যাপার হচ্ছে একটা জিনিস বলি, এটা আপনাদের এই যে রাম বাম পোলারাইজেশন, ভোটার না কারোর কেনা নয়। এবং আমার এটা বারের যেটা এক তো নিশ্চিতভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট হয়েছে, যেখানে যারা তৃণমূলের ভোটার ছিল তারাও বিরক্ত হয়ে দেয়নি। দ্বিতীয়ত, এতদিন পর্যন্ত মুসলিম সম্প্রদায়কে যে জুজু দেখিয়ে আসা হয়েছে যে বিজেপি এলে ওদের নাকি শেষ করে দেবে, এ করে দেবে, আজকে আসাম বলুন, উত্তরপ্রদেশ দেখে প্রচুর ওদের যারা রয়েছেন মুসলমান নেতা বলুন বা ধর্মগুরু রয়েছে, তারা পর্যন্ত প্রকাশ্যে বলেছে না আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। এই যে লোকে এতদিন ভয় একটা আঁকড়ে ধরেছিল, ওই যেরকম মানুষ যখন ডুবন্ত হয় একটা খড়কুটো ধরে থাকে, সেইভাবে তৃণমূলকে ধরেছিল। যখন ওরা বুঝলো যে না এরা তো একেবারে আমাদের ভুল বোঝাচ্ছে, এবং চন্দনদা যেটা বলেছেন এই পশ্চিমবঙ্গের বঞ্চনা সরকার যাদেরই ভোট নিয়ে আসুক কাউকে রেয়াত করেনি, সে হিন্দু মুসলমান পুরুষ মহিলা সবাইকে করেছে। তারই জন্য মুসলমান ভোটেরও একটা বিরাট অংশ আমার মনে হয় যেগুলো মুসলিম প্রধান জায়গা সেখানে ভাগ হয়েছে, এবং তার হয়তো বেনিফিট আমরাও হয়তো 2-4টে সিটে পেয়ে যাবো। ঠিক কৌশিকদা, যদি মুসলিম ভোট ভাগ হয়ে থাকে তাহলে সেখানে তো রক্তক্ষরণ কংগ্রেসের রয়েছে। রক্তক্ষরণ কংগ্রেসের এখনো অবধি মনে হচ্ছে কিছুটা রক্তক্ষরণ হলেও হতে পারে, কিন্তু এখনো অবধি আমরা আশাবাদী। আমরা যে 7 থেকে 12টা সিট পাবো বলেছিলাম, আমরা সেইখানে ফিরে যাব। এবং আমি একটুখানি বিজেপির যিনি প্রতিনিধি আছে একটা প্রশ্ন করব, যে উনি বলেছিলেন যে আমরা 21 সালে জিততে পারিনি, তার অনেক কারণ ছিল। একটা কারণ কি তাহলে এসআইআরটা না করা? এসআইআর সে বছর হলে কি আপনারা জিততে পারতেন না? আপনি আপনার সময় বলবেন প্লিজ। 1 নম্বর। আর আপনাদের যে সংগঠন ছিল না, সেটা প্রথম দফা ইলেকশনে 40% জায়গায় আপনারা আপনাদের এজেন্ট দিতে পারেননি। এটা ঘটনা ঘটেছে, সেদিন আমি এখানে ছিলাম এবং সেদিন এটা নিয়ে আলোচনা হয়েছে, 40% জায়গায় এজেন্ট দিতে পারেনি।
এই ভোটটা সম্পূর্ণভাবে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের প্রোটেক্ট করতে পারেননি, তার একটা প্রতিফলন। এবং এটা ভীষণভাবে প্রকট হয়ে গেছে যে মানুষ একটা অল্টারনেটিভ চেয়েছিল, সেই অল্টারনেটিভটা হাতের কাছে যার কাছে পেয়েছে তাকে দিয়েছে। আপনি এখন শ্রমিকদাকে প্রশ্ন করছেন, প্লিজ রিয়াকশন নেবো যে এসআইআর এ আপনাদের অ্যাডভান্টেজ হলো। দুঃখের ব্যাপার হচ্ছে মনমোহন সিংজি, সিপিএম এদের বোধহয় 2001-2 একটা পার্টি কংগ্রেসে ওরা বলেছিল, এবং মমতা ব্যানার্জি একদম কাগজ ছুঁড়েছিলেন সংসদে যে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে বার করতে হবে। এরা সবাই মুখে বলেছে, সেটা কাজে দেখাতে পারেনি। যখন বিজেপি যেটা বিশ্বাস করেছে সেটা আমরা কাজে করে দেখাই, তখন সবাই বলছে যে এরা কেন করলো। এবার আপনি আমায় বলুন, এসআইআর না হলে এই যে মৃত ভোটার যারা চলে গেছে, এই 54 লক্ষ ভোটার, তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ, অন্তত 40-50% সেই ভোটগুলো ফলস ভোট হিসেবে ইউজ হতো। সেটা কি তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সেটা ভালো না খারাপ? যদি এরা বলে যে এসআইআর ভুল হয়েছে, তাহলে এরা বলে দিন যে আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা মানি না, সেটা স্বীকার করে। এই যে বহিরাগতদের যে বার করা, এটা নিয়ে একটা বক্তব্য আছে। ইউপিএর সময় 88,000 বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে বাংলাদেশে পাঠানো হয়েছিল যদি বহিরাগত থেকে থাকে, আর এনডিএর সময় 2,800 লোককে মাত্র ফেরত পাঠানো হয়েছে। আরেকটা জিনিস, অমিত শাহ নিজে আসামে বলেছেন 10 বছরে আমরা বহিরাগত চিহ্নিত করতে পারিনি, আমাদের দয়া করে আরো 5 বছর সময় দিন, আমরা করব। সুতরাং বহিরাগত একটা মিথ, মানুষ হয়তো সেটা বিশ্বাস করেছে। আপনারা তিনজনেই বলেছেন অ্যান্টি এস্টাবলিশমেন্টের ভোট হয়েছে, তিনজনেই বলেছেন। আমাকে তো রিয়াকশন নিতেই হবে। প্রদীপ্ত, না, অ্যান্টি এস্টাবলিশমেন্টের ভোট হয়েছে কি হয়নি সেই কথাটা জানার আগে আমি আবারও আমার প্রথম কথায় ফিরছি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের দিদি কি বার্তা দিয়েছেন সেটাও তোমরা দেখিয়ে দিয়েছো। আমাদের স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে কেন এই স্লো কাউন্টিং প্রসেস এবং কল্যাণীতে 7টা ইভিএমের সিরিয়াল মিলছে না, এই জায়গাগুলোর প্রশ্ন তোলার উত্তর কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোথাও। এবং আমরা যেটা 3 দিন আগে থেকে বলে আসছি সেটা যে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি আমরা। কাউন্টিং প্রসেস স্লো হলে কি হবে? সাবোটেজের আশঙ্কা করছে। আমি একদমই, আমরা দিদি তো সেটা খুব পরিষ্কার বলে দিলেন যে এখানে খুব পরিষ্কার, সেই জন্যই তো আমরা ওই সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মী আর রাজ্য গভর্নমেন্টের কর্মীর যে র্যান্ডামাইজেশন সিলেকশন প্রসেস, সেই জন্য আদালতে গিয়েছিলাম। কারণ ওরা পরিপূর্ণ নিয়ন্ত্রণ যখন জনগণের মাধ্যমে করতে পারছে না, তখন সেটা স্বাভাবিকভাবে নিজেদের সমস্ত অস্ত্র দিয়ে, আর বলছে বঞ্চনার কথা, যে বঞ্চনা বাংলাকে দিনের পর দিন তারা করে গিয়েছে, সেই বঞ্চনা নিয়ে তারা কিছু বলবে না, বলছে দুর্নীতির অভিযোগ। কিন্তু দুর্নীতির অভিযোগ সব থেকে বেশি যে সকল রাজ্যে ছিল সে সকল রাজ্যে ওরা কিছু করতে পারেনি। আর এই রাজ্যে যখন পঞ্চায়েত প্রতিমন্ত্রী নির্দিষ্ট তথ্য পার্লামেন্টে দিয়ে দিচ্ছেন, তারপরেও এখানে বঞ্চনা হচ্ছে। প্রথমে বললো যে আমরা পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আটকাবো, তারপরে বললো মাথার টাকা আটকাবে, ছাদের টাকা আটকাবে। বিতর্ক, কথার পিঠে কথা চলবে, বিশ্লেষণ চলবে। বিরতির পর সঙ্গে থাকুন।